এক দেশ মে দো বিধান দো প্রধান और दो निशान नहीं चलेंगे এই স্লোগানটা দিয়েছিলেন ডক্টর এসপি মুখার্জি বা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। তিনি ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার বা শিল্পমন্ত্রী। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছিলেন এই মানুষটা, কিন্তু নেহরুর সঙ্গে তার বিরোধ কিছু কম ছিল না, যে কারণে নেহরু লিয়াকত প্যাক্ট সাইন হবার পর তিনি ক্যাবিনেট বা মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন এবং আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর তরফে সাহায্য পেয়ে গড়ে তোলেন ভারতীয় জনসংঘ, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টি নামে পরিচিত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডক্টর এসপি মুখার্জির আর্লি লাইফ, তার পলিটিক্যাল ক্যারিয়ার, স্বাধীনতার পর জম্মু কাশ্মীরকে যে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল সে ব্যাপারে তার ওপিনিয়ন কী ছিল, এবং সবথেকে ইম্পর্টেন্ট তার মৃত্যু বা তার ডেথ মিস্ট্রি নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। তাই শেষ অবধি ভিডিওটা দেখো, এবং এই ভিডিওতে এমন অনেক কিছুর উল্লেখ আমরা পাবো যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো ডেডিকেটেড ভিডিওতে কথা বলতে পারবো। শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও, আর এরকমই আরও কন্টেন্ট পাওয়ার জন্য, আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। জুলাই 1901 কলকাতায় এসপি মুখার্জি জন্মগ্রহণ করেন। বাবা আশুতোষ মুখার্জি কলকাতা হাইকোর্টের একজন জাজ ছিলেন এবং পাশাপাশি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও কাজ করেছেন। একজন ভালো ছাত্র হওয়ার সুবাদে 1906 সালে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে তিনি ভর্তি হন, সেখানে অ্যাডমিশন নেন এবং তারপর 1914 সালে তিনি সেখান থেকে ম্যাট্রিক পাস করে প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশন নেন। তারপর ইংলিশে গ্র্যাজুয়েশন এবং তারপর লয়ের পড়াশোনা শুরু করেন। লয়ের পড়াশোনা শেষ করে কলকাতা হাইকোর্টে অ্যাজ অ্যান অ্যাডভোকেট তিনি কাজ করা শুরু করেন। এর পাশাপাশি 1934 থেকে 1938 তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও কাজ করেছেন। 1938-এর 26শে নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়, ডিলিট সম্মানে তাকে ভূষিত করা হয়। 1929 সালে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির রাজনৈতিক জীবন শুরু হয়, যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে রিপ্রেজেন্ট করা শুরু করেন। কিন্তু পরের বছরই তিনি আইএনসি থেকে রিজাইন করেন। এরপরও তিনি বহুবার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন লড়েছেন এবং ইলেকশন জিতেওছেন। 1937-এ তিনি এরকমই ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্ট হওয়ার পর গঠন করেন কৃষক প্রজা পার্টি। তৎকালীন বাংলার অর্থমন্ত্রী হিসেবেও তিনি কাজ করেছেন। আমি কথা বলছি 1941-1942 সালের। সেই সময় একে ফজলুল হক এর আন্ডারে তিনি কাজ করেছেন, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি কাজ করেছেন। 1942 সালে মেদিনীপুরে এক ভয়ঙ্কর বন্যা হয়, যে বন্যায় প্রচুর মানুষ মারা যায়, প্রচুর মানুষের প্রাণহানি হয় এবং প্রচুর সম্পত্তির ক্ষতিও হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি এই সময়টায় মেদিনীপুর যাওয়ার চেষ্টা করলে তাকে আটকে দেওয়া হয়, তাকে বাধা দেওয়া হয় এবং তার বহু বক্তব্যকেও এই সময়টায় সেন্সর করা হয়, যে কারণে তিনি 20 নভেম্বর 1942 কাজে ইস্তফা দেন। এবং অনেকেই জানো এই সময়টায় গান্ধীজির পক্ষ থেকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলছে, ভারত ছাড়ো আন্দোলন চলছে, এবং ব্রিটিশরা এই আন্দোলনকে দমিয়ে রাখার জন্য, বন্ধ করার জন্য প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন কিছু পলিসি নিয়ে আসছে, নতুন নতুন কিছু স্ট্র্যাটেজি তারা নিয়ে আসছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্রিটিশদের এই সমস্ত রিপ্রেসিভ পলিসির বিরুদ্ধাচারণ করেছিলেন, বিরুদ্ধে কথা বলেছিলেন, এবং তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অভিযোগ আনেন যে ব্রিটিশরা কোনো মতেই ভারতকে হাতছাড়া করতে চায় না, তারা চায় ভারত যেন সবসময় তাদের অধীনে থাকে। ভারতকে যে তারা কোনো সময়ই হাতছাড়া করতে চায় না ব্রিটিশরা, এই ব্যাপারটার তীব্র সমালোচনা করেছিলেন ডক্টর এসপি মুখার্জি বা শ্যামাপ্রসাদ মুখার্জি। যাই হোক, তিনি কাজে ইস্তফা দেওয়ার পর মাধবনী সোসাইটি, রামকৃষ্ণ মিশন এবং মারোয়ারি সোসাইটির তরফে সাহায্য নিয়ে মেদিনীপুর পৌঁছান এবং তারপর বন্যা কবলিত এলাকা থেকে মানুষজনকে উদ্ধার কার্যের ব্যবস্থা করেন। সালটা 1939। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভাতে যোগদান করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই অ্যাজ অ্যান অ্যাক্টিং প্রেসিডেন্ট কাজ করা শুরু করেন হিন্দু মহাসভার। ঠিক তার পরের বছর 1940 সালে তিনি হিন্দু মহাসভার ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্টিভলি কাজ করা শুরু করেন। তার বক্তব্য ছিল যে মুসলমানরা যদি পাকিস্তানে থাকতে চায়, সেখানে যেতে চায়, তাহলে তারা সেটাই করুন, তারা ব্যাগপত্র, বাক্স প্যাটরা সব গুছিয়ে নিয়ে যেখানে ইচ্ছে তারা চলে যান। 1941 সালে একটা হিন্দু র্যালিতে তিনি এই বক্তব্য রাখেন। 1943 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1905 সালে বঙ্গভঙ্গ বা বাংলা ভাগের ভিডিওটা দেখে না থাকলে দেখে এসো। সেই সময় ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে হিন্দু মুসলিম মেজরিটি বেসিসে বাংলাকে ভাগ করা হবে, নাম হবে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ।
কিন্তু স্বাধীনতার সময় দেশভাগের কথা যখন ওঠে সেই সময় ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে বেঙ্গল প্রভিন্সকেই ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়া হবে, যেখানে পশ্চিমবঙ্গের কোনো ধারণা থাকবে না, থাকবে শুধু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। অর্থাৎ হিন্দু মেজরিটি এলাকাগুলোকে মুসলিম ডমিনেটেড এলাকার অন্তর্ভুক্ত করাই ছিল ব্রিটিশ সরকারের উদ্দেশ্য। এবং ব্রিটিশ সরকারের এই উদ্দেশ্যের বিরোধিতা করেন, এই সিদ্ধান্তের বিরোধিতা করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং তিনি হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান এলাকা হিসেবে দেশভাগের পাশাপাশি বাংলা ভাগের দাবি জানান। 15 এপ্রিল 1947 হিন্দু মহাসভার পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয় এবং সেখানেই এই সিদ্ধান্তটা হয়। ঠিক এক মাস পর মে 1947 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লর্ড মাউন্টব্যাটেনকে একটা চিঠি লেখেন, যেখানে তিনি হিন্দু মুসলিম মেজরিটি বেসিসে দেশভাগের পাশাপাশি বাংলা ভাগের দাবি জানান, বেঙ্গল পার্টিশনের দাবি জানান। শ্যামাপ্রসাদ মুখার্জি লর্ড মাউন্টব্যাটেনকে চিঠিতে লিখেছিলেন যে দেশভাগ হোক বা না হোক, পাকিস্তান তৈরি হোক বা না হোক, বাংলাকে ভাগ করতেই হবে। এখানে অনেকেরই মনে হতে পারে যে এরকমটা কেন, যেখানে সবাই পার্টিশনের এগেনস্টে ছিল সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কেন পার্টিশনের ওপরেই জোর দিয়েছিলেন? এর কারণ ছিল নোয়াখালী জেনোসাইড বা নোয়াখালী গণহত্যা, যেখানে সংঘবদ্ধভাবে মুসলিম লীগের সদস্যরা নির্বিচারে গাছ কাটার মতো করে হিন্দুদেরকে মেরে ফেলেছিল। এর ফলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হোমল্যান্ড মুভমেন্ট শুরু করেন। এই মুভমেন্টের জন্যই স্বাধীনতার পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ তৈরি হয় হিন্দু প্রধান এলাকা হিসেবে, হিন্দু মেজরিটি এলাকা হিসেবে, এবং ভারতের মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে বাংলার মুসলমান সম্প্রদায় মানুষের জন্য তৈরি হয় বর্তমান বাংলাদেশ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আমাদের আজকের আলোচনা এই অবধি। পোস্ট পার্টিশনে দেশ গড়তে তার কি ভূমিকা ছিল, স্বাধীনতা পরবর্তী সময়ে জম্মু কাশ্মীরকে যে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল সে ব্যাপারে তার কি মতামত ছিল, কি ওপিনিয়ন ছিল, এবং তার মৃত্যু রহস্য বা ডেথ মিস্ট্রি, সেটা নিয়ে আমরা পরের দিনের ভিডিওতে কথা বলবো। আজকের আলোচনা পর্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তাহলে এই ভিডিওটা ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং ভিডিও, যেখানে আমরা কথা বলেছি ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আরও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশাপাশি বেল নোটিফিকেশনটাকে অন করে নাও। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্স থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের লিঙ্কগুলো চেক আউট করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাকে ফলো করে নাও। ধন্যবাদ।